অনন্যা বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঢোকার সময় তার পায়ে কাদা লেগে যায়, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় তার শ্বশুরবাড়ির সামনে জল কাদা হয়ে থাকে। আচ্ছা তিথি, তোমাদের বাথরুমটা কোথায়? আমাকে একটু দেখিয়ে দেবে? আসলে বাড়িতে ঢুকতে গিয়ে আমার পায়ে দেখো কাদা লেগে গেছে। আরে বৌদি, তার জন্য বাথরুমে যেতে হবে কেন? এসো আমার সঙ্গে এসো, আমি তোমার পা পরিষ্কার করার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার পায়ে যে পরিমাণ কাদা লেগেছে সেই কাদা ধুতে গিয়ে তো আমাদের অনেকটা জল নষ্ট হয়ে যাবে। আমাদের বাগানে প্রচুর ঘাস আছে, তাই ওই ঘাসেই আমি তোমার পা পরিষ্কার করে দিচ্ছি, চলো। ননদের মুখে এরকম কথা শুনে তিথি খুবই অবাক হয়, কিন্তু অনন্যা তখনই তিথিকে বাগানে নিয়ে যায় আর বাগানের ঘাসে তার পা মুছিয়ে নিয়ে আসে। তিথি এরকম কাণ্ড কারখানা দেখে ভীষণই আশ্চর্য হয়, কিন্তু অনন্যা তখন ভীষণই ক্লান্ত থাকায় সে নিজের ঘরে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। কিন্তু বিছানায় শোয়ার পর সে খেয়াল করে সেই বিছানার উপর প্লাস্টিকের একটা আস্তরণ দেওয়া আছে। এ বাবা, বিছানার উপর আবার প্লাস্টিকের আস্তরণ দিয়ে রেখেছি কেন? বাড়িতে ঢোকার সময় তো দেখলাম সোফার উপরটাও প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। এই ভেবে অনন্যা যখন সেই বিছানা থেকে প্লাস্টিকের আস্তরণ তুলতে যাবে, তখনই সেখানে অনন্যার শাশুড়ি মা চলে আসে। আরে বৌমা, কি করছো কি তুমি? বিছানার প্লাস্টিকগুলো এভাবে তুলছো কেন? আমরা বিছানায় প্লাস্টিক দিয়ে রেখেছি যাতে বিছানার চাদর নোংরা না হয়। বিছানার চাদর তাড়াতাড়ি নোংরা হয়ে গেলে আমাদের বেশি সার্ফ নষ্ট করে আবার চাদরটা তো কাচতে হবে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে অনন্যা একেবারে আকাশ থেকে পড়ে, কিন্তু সে নতুন বৌমা হওয়ায় কিছু বলতে পারে না। পরের দিন অনন্যার শাশুড়ি মা অনন্যাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে, এই দেখো বৌমা, এই চামচ দিয়েই তুমি কিন্তু সমস্ত কিছু মেপে মেপে রান্না করবে। আমাদের প্রত্যেকের জন্য 1 চামচ করে চাল নেবে। এই চামচটাতে যা খাবার ধরবে সেটুকু খাবারই কিন্তু তুমি সবাইকে পরিবেশন করবে। 1 চামচের বেশি যেন একটুও না হয়। মা, আপনি সব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এত কম খাবারে কিভাবে ভরবে? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমাদের অন্তত 3-4 কৌটো তো চাল লাগবেই। তুমি বুঝতে পারছো না? আমি তো দেখছি নিজে হাতে রান্না করে তোমাকে দেখিয়ে দিতে হবে। আর শোনো, ভাত রান্না করার সময় বেশি করে জল দেবে যাতে বেশি ফ্যান তৈরি হয়। আর তরি তরকারিগুলো কিন্তু অল্প করে রান্না করবে। এই বলে ছায়া দেবী সত্যি সত্যি 1 চামচ করে চাল, 2টো ডাঁটি শাক, 1 পিস মাছ ইত্যাদি রান্না করে অনন্যাকে দেখাতে থাকে। অনন্যা তার শাশুড়ি মাকে এত সামান্য পরিমাণে খাবার রান্না করতে দেখে শুধুই অবাক হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ভাত রান্না হয়ে যাওয়ার পর অনন্যা যখন সেই ফ্যান ফেলে দিতে যাবে, তখনই তার শাশুড়ি মা তাকে আটকায়। একি, ভাতের ফ্যানটা তুমি ফেলে দিচ্ছ কেন? এই ভাতের ফ্যান আমাদের সবাইকে 1 গ্লাস করে পরিবেশন করে দাও। আমরা ডালের বদলে ভাতের ফ্যান খেয়ে নিই, তাহলে আর ডাল খরচ করে প্রত্যেকদিন ডাল রান্না করতে হয় না। অনন্যা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। নতুন শ্বশুরবাড়িতে এসে অনন্যাকেও 1 চামচ চালের ভাত, সামান্য একটু মাছ, 2টো শাকের পাতা এবং 1 গ্লাস ফ্যান খেতে হয়, কিন্তু সেই খাবার খেয়ে মোটেই অনন্যার পেট ভরে না। রাত্রিবেলা অনন্যার খুবই খিদে পেয়ে যায়। একে এই প্লাস্টিকের এরকম বিছানায় আমি শুতে পারছি না, তার উপর আবার খিদেও পেয়ে গেছে। এরকম খাবার দাবার মনে হয় গরিব মানুষেরাও খায় না। যাই দেখি ফ্রিজে কোনো খাবার আছে কিনা। এই ভেবে অনন্যা ফ্রিজের কাছে গিয়ে দেখে ফ্রিজটা বন্ধ, তার উপর আবার ফ্রিজটা লক করা আছে, যা দেখে অনন্যা রেগে যায়। এমনকি অনন্যা রান্নাঘরে গিয়ে প্রত্যেকটা ক্যাবিনেট চেক করলেও সমস্ত ক্যাবিনেটগুলোই লক করা থাকে, যার ফলে অনন্যা শুধুই জল খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অনন্যা যখন রান্নাঘরে যায়, বৌমা, আজকে আমি তোমাকে চা বানানো শেখাবো। এই দেখো, আমি জলটা গরম করে চা পাতাটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এরপর চাটা ধীরে ধীরে তৈরি হয়ে গেলে তুমি চা পাতাগুলো ভালো করে ছেঁকে একটা জায়গায় রেখে দেবে, যাতে আরো 8-10 বার আমরা ওই চা পাতাটা ব্যবহার করতে পারি। কি, তার মানে আপনি আগের বারের চা পাতাটা এখন ব্যবহার করলেন? এ আমি কোথায় এসে পড়লাম? এভাবে কি করে চলবে? আপনি যদি একই চা পাতা বারে বারে ব্যবহার করেন তাহলে তো আমাদের শরীর খারাপ করবে। আমরা এতদিন ধরে এভাবেই চা খেয়ে আসছি, আমাদের তো কোনো রোগ হয়নি।
তোমাকে যেভাবে চা বানানো শিখিয়ে দিয়েছি তুমি সেভাবেই চা বানাবে। এবার চাটা তৈরি হয়ে গেলে ছেঁকে নিয়ে আসবে। এই বলে ছায়াদেবী সেখান থেকে চলে যায়। আর যেহেতু অনন্যা সেই সময় ভীষণই খিদে পায়, তাই অনন্যা ভাবে চা খাওয়ার সময় সে বেশি করে বিস্কুট খেয়ে নেবে, তাহলে দুপুরের আগে পর্যন্ত তার পেটটা ভরা থাকবে। কিন্তু সবাইকে চা দেওয়ার সময় অনন্যা কোথাও বিস্কুটের কৌটো খুঁজে পায় না। মা, আপনি বিস্কুটের কৌটোটা কোথায় রেখেছেন? আমি কিন্তু বিস্কুট ছাড়া চা খেতে পারি না। হ্যাঁ আছে তো, দাঁড়াও আমি তোমাকে বিস্কুট এনে দিচ্ছি। এই বলে ছায়াদেবী একটা বড় বিস্কুটের কৌটো নিয়ে আসে, কিন্তু তাতে বিস্কুট নয় বরং বিস্কুটের গুঁড়া ভরা ছিল। ছায়াদেবী সেই বিস্কুটের গুঁড়ো সবার চায়ের মধ্যে 1 চামচ করে মিশিয়ে দেয়, যা দেখে অনন্যা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাকেও সবার সঙ্গে সেই বিস্কুটের গুঁড়া দেওয়া চা খেতে হয়। এতদিনে অনন্যার বুঝতে বাকি থাকে না সে মস্ত বড় এক হাড়কিপটা পরিবারে এসেছে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কেটে যায়। একদিন অনন্যা যখন দুপুরবেলা স্নান করতে যায়, তখন সে বাথরুমের কল চালিয়ে দেখে সেখান থেকে জল পড়ছে না। তাই তখনই অনন্যা রাজীবকে বলে, এই দেখো তো তোমাদের বাথরুমের কলে জল পড়ছে না কেন, একটু পাম্পটা চালিয়ে দাও। এই গরমের মধ্যে আমি ভীষণ ঘেমে যাচ্ছি, তাড়াতাড়ি স্নান না করলে আমার একটু শান্তি হচ্ছে না। এখন থেকে 1 মাস আর জলের পাম্প চলবে না, কেননা গত মাসে অনেক ইলেকট্রিসিটি বিল এসেছে। তোমার যদি স্নান করার দরকার হয় তাহলে পাশের বাড়ির টিউবওয়েলে গিয়ে স্নান করে আসতে পারো। আমরা সবাই ওখানে গিয়ে স্নান করি। আসলে আমরা ভোরবেলাতেই স্নান করে নিয়েছি, যাতে পাশের বাড়ির লোকরা বুঝতে না পারে যে তাদের কলটা ব্যবহার করা হয়েছে, বুঝেছো? মানে তুমি বলতে কি চাইছো আমি পাশের বাড়ির কলে স্নান করতে যাব? তাহলে তোমাদের বাথরুমে এতগুলো কল কি মুখ দেখানোর জন্য লাগিয়ে রাখা হয়েছে? এই তোমরা এত হাড়কিপটা কেন বলো তো? আরে অনন্যা, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে আমাদের বাড়ির সবাই প্রথম থেকেই কিপ্টে, মানে আমরা হচ্ছে খানদানি কিপ্টে। আমার দাদুর দাদুও কিপ্টে ছিল, আর তার দাদুর বাবাও কিপ্টে ছিল। আমার দাদু কিপ্টে, আমার বাবা কিপ্টে, তারপর আমি কিপ্টে। আমি তোমাকে গোষ্ঠীর বিবরণ দিতে বলিনি। যাও আমার জন্য এখনই জলের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি তাণ্ডব শুরু করব। আমি তোমাদের বাড়িতে এভাবে থাকতে পারছি না, ভালো করে আমি স্নানটুকু করতে পারবো না। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে জল এনে দিচ্ছি। এই বলে রাজীব তখনই একটা বালতি নিয়ে পাশের বাড়ির কল থেকে জল নিয়ে আসে। সেই জল দিয়ে অনন্যা কোনো রকমে স্নান করে, কিন্তু 1 বালতি জলে অনন্যা ঠিকমতো স্নান করতে পারে না। দুপুরবেলা আবার সেই 1 চামচ খাবার খেয়ে অনন্যার পেটের একটা অংশও ভরে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই হাড় কিপটে, কিন্তু আমি তো এরকম হাড় কিপটেমি করতে পারবো না। আমাকে নিজের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি বরং রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে আসি, তাহলে আমার পেটটা ভরবে, তা না হলে আমি না খেয়ে মরে যাব। এই মনে করে অনন্যা যখন ভালো জামা কাপড় পরে এবং জুতা পরে বাইরে যাবে, তখনই অনন্যার শাশুড়ি মা তাকে আটকায়। বৌমা, এত ভালো জুতা জামা কাপড় পরে রাস্তায় বেরোলে তোমার গায়ে তো রাস্তার ধুলো লাগবে, তাতে করে জামা কাপড় কাচতে বেশি সার্ফ নষ্ট হবে আর জলও তো খরচা হবে। তাই তোমাকে আমি আমাদের বাইরে যাওয়ার জামা আর জুতা দিচ্ছি, ওগুলো পরেই তুমি বাজারে যাবে। এই বলে ছায়াদেবী একটা ভীষণই পুরানো ছেঁড়া ফাটা নোংরা শাড়ি এবং একটা ছেঁড়া জুতা নিয়ে এসে অনন্যাকে পরতে বলে। এই নাও বৌমা, এই শাড়ি আর জুতাটা তাড়াতাড়ি পরে নাও। আর তুমি যখন আজকে বাইরে যাচ্ছ, আজকে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে তুমি টাকা ছাড়া বাজার করতে পারবে। তুমি তো এখন আমাদের বাড়ির বউ, তাই তোমাকেও টাকা ছাড়া কিভাবে বাজার করতে হয় সেটা শিখতে হবে। সে শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি এবং জুতা পরে তখনই বাড়ির বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাজারে গিয়ে অনন্যা লক্ষ্য করে সবজির দোকানে প্রচন্ড লাইন, তাই অনন্যা লাইনে গিয়ে দাঁড়ায়। তখন সেখানে উপস্থিত ব্যক্তিগুলো লক্ষ্য করে অনন্যা খুবই হতদরিদ্রভাবে ছেঁড়া জামা কাপড় করে বাজার করতে গেছে, যা দেখে তাদের মধ্যে কেউ কেউ সবজি, শাক পাতা, মাছ ইত্যাদি অনন্যার ব্যাগে ভরে দেয়। আরে আপনারা করছেন কি? আমি তো এখানে বাজার করতে এসেছি, আপনারা আমাকে ফ্রিতে জিনিসপত্র দিচ্ছেন কেন? দাঁড়ান, আমি এখনই আপনাদেরকে টাকা দিচ্ছি। তখনই অনন্যার শাশুড়ি মা চুপি চুপি অনন্যার কানে বলে, আরে বৌমা, তুমি ওনাদের টাকা দিচ্ছ কেন? তোমাকে টাকা দিতে হবে না, ওরা নিজে থেকেই দেখবে ব্যাগের মধ্যে সবজি, মাছ, মাংস দিয়ে চলে যাবে। একদম কাউকে টাকা দেওয়ার কথা বলবে না।
সবাই তো তাহলে বুঝে যাবে তোমার কাছে টাকা আছে। না না মা, তোমরা নিশ্চয়ই খুব গরিব। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমরা আমাদের সামর্থ্য মতোই তোমাদেরকে সবজি আর মাছ দিচ্ছি, তোমাকে লজ্জা করতে হবে না। অনন্যা বুঝতে পারে তার শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে তাকে ভিখারি সাজিয়ে বাজারে এনেছে, যাতে তারা ফ্রিতে টাকা ছাড়াই বাজার করতে পারে, যার ফলে অনন্যা ভীষণই লজ্জা পেয়ে যায়। ঠিক এমন সময় ভিড়ের মধ্যে অনন্যা তার বাবাকে দেখতে পায়। এ কি মা, তোর এই অবস্থা কি করে হলো? আর তুই এরকম জামা কাপড় পরে বাজারে এসেছিস কেন? তোকে তো আমি ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম, তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে? আরে না না বেয়াই মশাই, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো বৌমার সঙ্গে বাজার করতে এসেছিলাম। অজিতবাবু তার মেয়েকে এরকম ভিখারির মতো পোশাক আশাক পরে থাকতে দেখে ভীষণই রেগে যায়। তাই অজিতবাবু সমস্ত ঘটনা জানার জন্য তখনই তাদের সঙ্গে অনন্যার শ্বশুরবাড়িতে যায়। সেখানে গিয়ে অজিতবাবু অনন্যার মুখে সমস্ত কথা জানতে পারে। আপনারা ইচ্ছা করে আমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করছেন? আজকাল প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস বেরিয়েছে, বউদেরকে প্রত্যেকদিন নতুন করে অত্যাচার করার একটা অজুহাত খোঁজা হচ্ছে। দাঁড়ান, আমি এখনই পুলিশ স্টেশনে ফোন করছি, আপনাদের নামে কেস করব, তারপর উকিলকে টাকা পয়সা দিতে গিয়ে হার কিপটেমি বেরিয়ে যাবে একেবারে। এই বলে অজিতবাবু অনন্যাকে নিয়ে সেখান থেকে চলে যাবে। এমন সময় অনন্যার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায়। না না বেয়াই মশাই, এরকম করবেন না। আমি মানছি আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো বৌমার সঙ্গে হার কিপটামি করব না। আপনি দয়া করে বৌমাকে বাড়িতে নিয়ে যাবেন না। আমি কথা দিচ্ছি, এই বাড়িতে থাকতে বৌমার আর কখনো কোনো সমস্যা হবে না। বৌমা শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে পারবে। আমি প্রত্যেক সপ্তাহে এসে আমার মেয়েকে একবার করে দেখে যাব, তারপর আমি ঠিক করবো আমি আমার মেয়েকে এই বাড়িতে রাখবো কি রাখবো না। এই বলে অজিতবাবু সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে অজিতবাবু মাঝে মধ্যে মেয়ের শ্বশুরবাড়িতে আসে আর মেয়ে কেমন আছে দেখে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই অনন্যার শ্বশুরবাড়ির লোকেরা হারকিপটিমি করা ছেড়ে দেয়, যার ফলে অনন্যার শ্বশুরবাড়িতে থাকতে আর কোনো রকম অসুবিধা হয় না। সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। কলকাতা শহরে দোলন তার বাবা প্রলয়বাবু এবং মা প্রীতি দেবীর সঙ্গে বসবাস করে। দোলন ছোটবেলা থেকেই ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটাতে ভীষণ পছন্দ করত। তার বাবা মা হাজারবার ডাকাডাকি করলেও দোলন কিছুতেই বাথরুম থেকে বেরোতে চাইতো না। সে সবসময় স্নান করতে করতে ঘুমিয়ে পড়ে, তার সময়ের কোনো হুঁশ থাকে না। একদিন দোলন বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং 2 ঘন্টা পর সে বাইরে বেরিয়ে আসে। কতবার তোকে বারণ করেছি, তুই এইভাবে বাথরুমে ঢুকে ঘুমাবি না, কোনোদিন একটা অঘটন ঘটবে তখন বুঝতে পারবি। আরে আমি ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি কিছুই জানি না। হেডফোনে গান শুনছিলাম, তাই তোমার ডাকও শুনতে পাইনি। কিন্তু যাই বলো মা, বাথরুমে কিন্তু শান্তিতে ঘুমানো যায়। বিয়ের পর বাথরুমে শান্তিতে ঘুমানো বেরিয়ে যাবে, তখন শাশুড়ি ঝাঁটা মেরে তোমায় বাথরুম থেকে বার করে দেবে, তখন বুঝবে। এই বলে প্রীতি দেবী রান্নাঘরে চলে যায়। কিছুদিন পর দোলনের সাথে বিজয়ের বিয়ে ঠিক হয়। বিজয় অনেক বড় ব্যবসায়ী পরিবারের ছেলে ছিল। সে তার মা সুমি দেবীর সঙ্গে বসবাস করত। বিজয় তার মায়ের সঙ্গে দোলনকে দেখতে আসে। দোলন দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি মিশুকে স্বভাবের হওয়ায় দোলনকে ছেলেপক্ষ খুবই পছন্দ করে। মা দোলন, তুমি তো খুব সুন্দর করে সেজেছো, আমার সুন্দরী মেয়ে খুব পছন্দ, আর তুমি আমার ছেলের জন্য একেবারে উপযুক্ত। কিছুদিন পর দোলন ও বিজয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর বিজয়, আমার ভীষণ টায়ার্ড লাগছে, তুমি বসো, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা অনেক অনেক গল্প করব। ওকে দোলন, তাড়াতাড়ি এসো, আমি চাই না আমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাক। দোলন ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। প্রায় আধ ঘন্টা হয়ে যায়, দোলন কিছুতেই বাথরুম থেকে বেরোতে চায় না। বিজয় খুব চিন্তায় পড়ে। সে দোলনকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায় না। আরো কিছু সময় কেটে যায়। বাবা, এ কি অবস্থা! এ কেমন মেয়ে! প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল বাথরুম থেকে বেরোই না। ধ্যাৎ, বিয়ে করেও বড্ড ঝামেলায় পড়লাম। যাই, মাকে ডেকে আনি, একমাত্র মাই পারবে দোলনকে বাথরুম থেকে বের করতে। বিজয় তার মায়ের কাছে যায়। সুমি দেবী দোলনের এমন কাণ্ড কারখানা শুনে অবাক হয়। সে বিজয়ের সঙ্গে তার ঘরে আসে। সেও দোলনকে অনেক ডাকাডাকি করে। বলি, ও বৌমা, এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? কোনো সাড়া নেই, শব্দ নেই, কি বিপদে পড়লাম বলো দেখি। দরজাটা খোলো বৌমা, না হলে কিন্তু আমরা এবার দরজা ভাঙতে বাধ্য হব। অনেকবার ডাকাডাকির পর দোলন বাথরুম থেকে হাই তুলতে তুলতে বাইরে বেরিয়ে আসে। আমি আসলে বাথরুমে ঘুমিয়ে পড়েছিলাম,
তাই আমার একটু দেরি হয়ে গেল। বিজয়, কিছু মনে করো না প্লিজ। মা, আপনিও কিছু মনে করবেন না, আমি আপনাদের অনেক টেনশনে ফেলে দিয়েছি, তাই না? দোলন বাথরুমে ঘুমিয়ে পড়েছিল শুনে বিজয় এবং তার মা খুবই অবাক হয়। এ আবার কেমন অভ্যাস? বিয়ের আগে তো তোমার মা আমাদেরকে বলেনি তুমি বাথরুমে ঘুমিয়ে পড়ো। এমন জানলে তো কোনোদিনও তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতাম না। বেচারার টেনশনে মুখটা শুকিয়ে গেছে। আপনাদের বাথরুমের টাইলসটা অনেক সুন্দর মা, আমি অবাক হয়ে টাইলস দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তুমি তো না হয় বাথরুমে ঘুমিয়ে পড়েছো, আমার যে সারা রাত ঘুমটা নষ্ট হয়ে গেল তার বেলা কি হবে? মা, এখন যাও তো, আমি এবার একটু ঘুমাই। সুমি দেবী নিজের ঘরে চলে যায়। বিজয়ও নিজের মতো ঘুমিয়ে পড়ে। এভাবে কিছুদিন কাটে। দোলন প্রায় বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়ত। সুমি দেবী এবং বিজয় দোলনের এরকম বাথরুমে ঘুমিয়ে পড়ার অভ্যাস নিয়ে ভীষণ চিন্তায় থাকত। তারা অনেকবার বারণ করলেও দোলনকে বাথরুমে ঘুমানোর থেকে কেউ আটকাতে পারত না। একদিন দোলন গ্যাসের উপর দুধ চাপিয়ে বাথরুমে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সুমি দেবী রান্নাঘর থেকে পোড়া পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরের দিকে আসে। সুমি দেবী দেখে দুধ পুড়ে গ্যাসের মধ্যে আগুন জ্বলে উঠেছে। ওরে বাবারে, আগুন লাগলো কি করে? হায় হায় রে, আমি কি করি এবার? আগুন দেখে সে খুব ভয় পেয়ে যায়। কোনো রকমে জল দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর ধীরে ধীরে আগুন নিভে যায়। এই নিশ্চয়ই বৌমার কাজ। বৌমা আর শোধরালো না, মনে হয় বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল এই বদমাইশ মেয়েটা। যাই দেখি মহারানী কি করছে। সুমি দেবী দোলনের ঘরে যায়। সারা ঘরে দোলনকে দেখতে না পেয়ে সে বাথরুমের দিকে যায়। বাথরুমের দরজাটা বন্ধ না থাকায় সে দরজা দিয়ে উকি মেরে দেখে। দোলনকে বাথটবের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখে সুমি দেবী ভীষণ রেগে যায়। সে চিৎকার করে ওঠে। লজ্জা করে না? সেই কখন থেকে ডাকছি, কোনো কথা কানে যাচ্ছে না। অসভ্য মেয়ে, মহারানীর মতো বাথটবে শুয়ে গান শোনা হচ্ছে, আর ওদিকে রান্নাঘরে দুধ পড়ে আগুন লেগে যাচ্ছে। আজ তোমার জন্য আমি মরতে মরতে বেঁচেছি। শাশুড়ি মায়ের চিৎকার শুনে দোলনের ঘুম ভেঙে যায়। শাশুড়ি মায়ের বকা শুনে সে লজ্জায় চুপ করে থাকে। সুমি দেবী বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। সে দোলনের বাবা মাকে ফোন করে তার বৌমার নামে যাচ্ছে তাই ভাবে নিন্দা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। দোলনের বাথরুমে ঘুমানোর অভ্যাসের কোনো পরিবর্তন হয় না। সে একই রকম ভাবে বাথরুমে ঘুমিয়ে পড়ত। এইভাবে আরো কিছুদিন কাটে। একদিন সুমি দেবীর এক প্রতিবেশী কমলা তাদের বাড়িতে আসে। কই গো সুমি, সব কোথায় গেলে? কতদিন তোমার সঙ্গে গল্প করা হয় না। নতুন বৌমাকে পেয়ে আমি তো ভুলেই গেছো। না না, ভুলবো কেন? তুমি তো এখন আর আসো না। বসো, বৌমা চা বানাবে, চা খেয়ে যেও। কই তোমার বৌমার চাঁদ পানা মুখটা একটু দেখি। তাকে তো বাড়ির বাইরে দেখাই যায় না। খুব লাজুক মেয়ে, তাই না? সুমি দেবী দোলনকে ডাকাডাকি করে। দোলন সবেমাত্র বাথরুমে ঢুকে টাওয়াল পরে ঘুমাতে যাবে, ঠিক সেই সময় তার শাশুড়ি মায়ের আওয়াজ তার কানে পড়ে। সে ভয়ের চোটে টাওয়াল পরে বাইরে বেরিয়ে চলে আসে। বৌমাকে টাওয়াল পরে থাকতে দেখে সুমি দেবী ভীষণ রেগে যায়। বাবা, সুমি, তোমার বৌমা তো দেখছি ভীষণ মডার্ন। সারা বাড়িতে টাওয়াল জড়িয়ে কেমন ঘুরে বেড়াচ্ছে দেখো। কদিন পর দেখবে তুমিও টাওয়াল পরে ঘুরছো। এমন দৃশ্য বাপের জন্মে দেখিনি। ঈশ্বর রক্ষা করো। বৌমা, তোমার জন্য আজকে আমার মান সম্মান ধুলোয় মিশে গেল। তোমার মতো অসভ্য নচ্ছার মেয়ে মানুষ আমি দুটো দেখিনি। ছি, পাড়া প্রতিবেশীর সামনে আমার নাক তুমি কাটিয়ে দিলে। বিশ্বাস করুন মা, আমি বুঝতে পারিনি যে কমলা আন্টি এসেছে। আমি বাথরুমে যদি ঘুমিয়ে পড়ি সেই ভয়ে আপনার আওয়াজ শুনেই বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমায় বকাবকি করবেন না প্লিজ। এ আবার কেমন কথা? তুমি বাথরুমে ঘুমাও? ছি ছি ছি, কি নোংরা মেয়ে তুমি। তোমার হাতে জলও আমি স্পর্শ করব না। চা খাওয়া তো দূরের কথা। এই সুমি, আমি চললাম। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মা দোলনকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। বিজয় বাড়িতে আসলে তার মা তাকে সব কথা জানায়। আমি আর কি করব বলো মা, ওর বদ অভ্যাস কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। আমার আর ভালো লাগে না এমন নোংরা মেয়ের সাথে থাকতে। রাত দিন বাথরুমে সময় কাটিয়ে দেয়। আগের দিন পটি করতে গিয়েও ঘুমিয়ে পড়েছিল জানো। সুমি দেবী আর বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। দোলন সবাইকে জানায় যে সে মা হতে চলেছে। সকলে খুব খুশি হয়। বৌমা, তুমি সাবধানে ঘোরাফেরা করো কেমন? তুমি যা মেয়ে মানুষ, তোমার উপরে আমার কোনো ভরসা নেই। আর দয়া করে দিনে 100 বার বাথরুমে যেও না। তোমার কিছু হলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। দোলন সবার থেকে লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যেই বাথরুমে চলে যেত। বাথরুমে গিয়ে সে ঘুমিয়ে পড়তো।
এভাবে প্রায় 10 মাস কাটে। দোলন ও বিজয়ের একটা ছোট্ট ছেলে হয়। বাড়ির সকলে খুবই খুশি হয়েছিল। একদিন বিজয় কাজের সূত্রে শহরের বাইরে যায়। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে শাশুড়ি ও বৌমা যে যার মতো ঘরে চলে যায়। দোলন ঘরে গিয়ে তার বাচ্চাকে ঘুম পাড়াতে শুরু করে। ছোট্ট ছেলে বাবু ঘুমিয়ে পড়ার পর, বাবু তো ঘুমিয়ে পড়েছে, আজকে বিজয়ও বাড়িতে নেই, আমি বরং বাথরুমে গিয়ে মনের শান্তিতে ঘুমিয়ে পড়ি। এই বিছানায় আমার কিছুতেই ঘুম আসতে চায় না। শাশুড়ি মাও ঘুমের দেশে, বুঝতেই পারবে না আমি বাথরুমে ঘুমাচ্ছি, তাই বকাবকি করারও কোনো চান্স নেই। দোলন বাথরুমে গিয়ে মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় বাবু ঘুম থেকে উঠে ভীষণ কাঁদতে শুরু করে। দোলনের কানে বাবুর কান্না গিয়ে পৌঁছায় না, সে ঘুমিয়েই থাকে। বাবুর কান্নার আওয়াজে সুমি দেবীর ঘুম ভেঙে যায়। কি হলো, এত রাতে বাবু এমন করে কাঁদছে কেন? বৌমা কি ঘুম পাড়ায়নি? তাহলে নিঘাত বৌমা আবার বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আজ বৌমাকে আমি ছাড়বো না, মেরেই ফেলবো। সুমি দেবী দোলনের ঘরে আসে। সে এসে দেখে বাবু ভীষণ কান্নাকাটি করছে, আর বাচ্চা ছেলেটির পাশে একটি বড় বিষধর সাপ বসে আছে। সুমি দেবী কিছুতেই বুঝতে পারে না যে সে কি করবে। সে ভীষণ ভয় পেয়ে যায়। সে দোলনকে ডাকলেও তার কোনো আওয়াজ পাওয়া যায় না। সুমি দেবী আস্তে আস্তে ঘরে থাকা একটা লাঠি দিয়ে সাপটিকে আচমকা মারে। সাপটা মাটিতে পড়ে যায়। সুমি দেবী লাঠি দিয়ে মেরে সাপটাকে মেরে ফেলে। সে বাবুকে কোলে নিয়ে ভীষণ কান্নাকাটি করে। এত কান্নাকাটির আওয়াজে দোলনের ঘুম ভেঙে যায়। সে বাথরুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। ঘরে এসে অত বড় একটা সাপকে মরে পড়ে থাকতে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে, মা, আমার বাবুর কিছু হয়নি তো? এত বড় সাপটা কোথা থেকে আসলো? আপনি ঠিক আছেন তো? আজ তোমার বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়ার জন্য আমার নাতি প্রাণে মারা যেত। তোমার নিজের ছেলের প্রতি কোনো দয়া মায়া নেই বলো? অসভ্য মেয়ে মানুষ একটা। ছেলে কেঁদে কেঁদে গলা শুকিয়ে ফেলছে, আর মা বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি যদি আজ ঠিক সময় না আসতাম, তাহলে এই সাপটা এতক্ষণে বাবুকে কামড়ে মেরে ফেলতো। আমি একেবারেই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। বাবুকে আমি ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু ও যে উঠে পড়বে আমি বুঝতে পারিনি। সরি মা, আমাকে ক্ষমা করে দিন। বাথরুমে যাওয়ার আগে বাগানের দিকে জানালাটা পর্যন্ত বন্ধ করে যাওনি। ওই জঙ্গল থেকে বিষধর সাপটা এসেছে। আজ থেকে বাবু তোমার কাছে নয়, আমার কাছে থাকবে। আমিও দেখি তুমি কিভাবে বাবুকে আমার কাছ থেকে নিতে পারো। এই বলে সুমি দেবী তার নাতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বিজয় বাড়িতে ফিরে আসলে তার মা তাকে সবটা জানায়। বিজয়ও দোলনের উপর খুব রেগে যায়। একদমই নোংরা মেয়ের হাতে বাবুকে দেবে না মা। ওর এত বড় সাহস, ও আমার ছেলেকে সাপের কামড় খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও বাথরুমে ঘুমাবো না। আমার ভুল হয়ে গেছে। মা, দয়া করে এবার বাবুকে আমার কাছে দিন, আমি বাবুর খুব খেয়াল রাখবো। অনেক করে ক্ষমা চাওয়ার পর সুমি দেবী বাবুকে দোলনের কাছে দিয়ে দেয়। দোলনও তারপর থেকে কোনোদিনও আর বাথরুমে ঘুমায় না। তারা সকলে মিলে এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে।